তার আগে রাদারফোর্ডের পারমাণবিক মডেল, যেটা 1911 সালে প্রথম প্রস্তাব হয়েছিল। রাদারফোর্ড যেটা বলেছিলেন যে পরমাণু একটা নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সমবেতাদের বৃত্তাকার কক্ষপথে এবং সেই ইলেকট্রনের আবর্তনকালে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনুসারে ইলেকট্রন যদি ক্রমাগত শক্তি বিকিরণ করে, তাহলে ইলেকট্রন একসময় শক্তি হারিয়ে নিউক্লিয়াসে ক্লিক করবে এবং তার পরমাণুর অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। অর্থাৎ পরমাণুর স্থায়িত্ব নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল ততটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। তারপরেই নিলস বোর তার 2 বছর পরে 1913 সালে একটা দ্বিমাত্রিক পরমাণুর একটা দ্বিমাত্রিক মডেল এই প্রস্তাব করেছিলেন। এটা বোরের মডেল নামে পরিচিত। বোর কি বলেছিলেন যে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে কোনো তার ইচ্ছা খুশি মতো বা খেয়াল খুশি মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে পারে এবং সেই কক্ষপথগুলিকে শক্তিস্তর অনুসারে সাজিয়ে কে, এল, এম, এন এগুলো সেল হিসাবে বা কক্ষপথ হিসাবে নাম দেওয়া হয়েছিল। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ। এবং ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন তার শক্তিটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ তার শক্তির কোনো বিকিরণ বা শোষণ হয় না। তো বোর সেটাকে স্টেশনারি অরবিট বা সুস্থ কক্ষপথ নামে আখ্যায়িত করেছে। এবার প্রশ্ন হলো, ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আর কক্ষপথে উন্নীত হবে বা কোনো উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসবে, তখন কি হবে? তো ইলেকট্রন যখন নিম্ন শক্তি সম্পন্ন কোনো কক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো কক্ষে উন্নীত হবে, তখন শক্তি সে শোষণ করবে তরঙ্গের আগে, এবং উচ্চতর শক্তি সম্পন্ন কোনো কক্ষ থেকে যখন নিম্নতর শক্তি সম্পন্ন কোনো কক্ষে ইলেকট্রন নেমে আসবে, তখন শক্তির বিকিরণ হবে। এবং সেটাকে বিজ্ঞানী নিলস বোর একটা সমীকরণের আকারে প্রকাশ করেছেন। ডেল্টা ই মানে শক্তির পরিবর্তন ইকুয়াল টু E2 - E1, মানে উচ্চতর শক্তি সম্পন্ন কক্ষের শক্তি মাইনাস নিম্নতর শক্তি সম্পন্ন কক্ষের শক্তি। এবং প্রসঙ্গক্রমে বলে রাখছি যে বোরের মডেলটা কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদের উপর পরিচিত। তাহলে ই ইকুয়াল টু যদি আমাদের এই প্রপোর্শনালটা যদি নিউ হয়, শক্তি যদি কম্পাঙ্কের সমানুপাতিক হয়, ই ইকুয়াল টু যদি এইচ নিউ হয়, তাহলে আমরা ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ বলতে পারি। যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মানটা হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এটা ছিল বোরের দ্বিতীয় স্বীকার্য। বোর আরেকটা স্বীকার্য করেছিলেন যে যেখানে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু h/2π এর ইন্টিগ্রাল মান সরলীকৃত। এখানে h টা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এখানে আমি সমীকরণের মাধ্যমে সেটা দেখিয়েছি যে বোর তার অ্যাঙ্গুলার মোমেন্টামকে কিভাবে প্রকাশ করেছিলেন, যেখানে m ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন, v ইকুয়াল টু ভেলোসিটি অফ ইলেকট্রন এবং r ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য অরবিট। তো বোরের এই ছিল বোরের মডেলের মোটামুটি স্বীকার্য। এবার আমি বোর যে বিভিন্ন কক্ষপথগুলি প্রস্তাবনা করেছিলেন, কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ শেল ইকুয়াল টু 2m², যেখানে m ইকুয়াল টু কক্ষ সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো সেই হিসাবে প্রথম কক্ষে আমাদের 2 ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষে 18টি ইলেকট্রন এবং চতুর্থ কক্ষে 32টি ইলেকট্রন থাকতে পারে। আমি একটা উদাহরণের সাথে দেখাচ্ছি। যেমন সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণুর তার পরমাণু ক্রমাঙ্ক 11, তার সর্বমোট 11টি ইলেকট্রন আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষে অর্থাৎ কে শেলে 2 ইলেকট্রন আছে। আমরা এল শেলে 8টা ইলেকট্রন থাকবে, কারণ এখানে 9টা ইলেকট্রন দেওয়া যাবে না বা তার বেশি ইলেকট্রন দেওয়া যাবে না। এবং সর্ববহিস্থ কক্ষ যেটা আছে আমাদের এখানে এম শেলে, সেখানে একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে সর্ববহিস্থ কক্ষে আমাদের একটি ইলেকট্রন সোডিয়াম পরমাণু আছে। তো এইভাবে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস খুব সহজেই বোঝাতে পারি। এটা ক্লাস 9-এ এখানে আছে। বিভিন্ন সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 20 পর্যন্ত যে কোনো মূলের পরমাণু ক্রমাঙ্ক আমরা এই বোরের দ্বিমাত্রিক মডেল দিয়ে ব্যাখ্যা করতে পারি। এছাড়াও বোরের যে মডেল ছিল তার কিছু ব্যবহারিক প্রয়োগ আছে। যেমন বোর কক্ষের ব্যাসার্ধ, বোর কক্ষের শক্তি,
এবং বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে গতিবেগ সেগুলো আমরা বোর্ডের শক্তির সাহায্যে প্রতিষ্ঠা করতে পারি, বা তার বিভিন্ন সমীকরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না, এগুলো একটু হায়ার ক্লাসে পড়ানো হয়, ক্লাসে ডিবেট চলবে। বিভিন্ন সমীকরণ বা গাণিতিক সমীকরণের মাধ্যমে সেটা প্রকাশিত হয়। এবং হাইড্রোজেন পরমাণুর যে রেখা বর্ণালী সেটাও বোরের পরমাণু মডেলের সাহায্যে প্রকাশিত করা যায়। এবার বোরের সীমাবদ্ধতা বা তার ত্রুটি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। তো বোর, আমি প্রথমেই বলেছিলাম যে বোরের মডেলটা ছিল দ্বিমাত্রিক মডেল, কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু ত্রিমাত্রিক, সেটা একটা ত্রুটি ছিল বোরের মডেলের। আরেকটা গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল, বোর যে মডেলটা প্রস্তাব করেছিলেন সেটা হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ কোনো আয়নের ক্ষেত্রে পরিচিত, মানে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বোরের যে মতবাদটা বা বোরের যে থিওরি টেস্টটা প্রযোজ্য হয় না। হাইজেনবার্গের অনিশ্চয়তা অনুমান যেটা আছে সেটাও আমরা বোরের সূত্র দিয়ে প্রকাশ করতে পারি না, বোরের শিকায়িত দিয়ে আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না। আরেকটা বিষয় হলো বোরের যে মডেল সেখানে ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়েছে। তো আমরা পরে ওয়েব পার্টিকেল তৈরি আছে আমাদের, প্রকৃতপক্ষে কণা, ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্মই বর্তমান, তো সেই হিসেবে এটাও আরেকটা সীমাবদ্ধতা বলা যেতে পারে। তো বোরের যে মডেলটা ছিল, পরবর্তী সময় বিজ্ঞানী সমারফিল্ড এটাকে একটু সংশোধন করেছেন, এটাকে সমারফিল্ডের মডেল বলা হয়ে থাকে, কোনো কোনো সময় বোর সমারফিল্ড মডেল নামে সেটা পরিচিত। সেখানে বোর যারা বৃত্তাকার কক্ষপথ বিবেচনা করেছিলেন বা কল্পনা করেছিলেন, সমারফিল্ড এটাকে একটু সংশোধন করে বৃত্তাকার কক্ষপথ ছাড়াও যে উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে সে বিষয়ে উনি একটু ধারণা দিয়েছিলেন। সমারফিল্ডের মডেল পড়লে আমরা আরেকটা বিষয় জানতে পারবো। আমি আর বোরের মডেল নিয়ে আর কিছু বলছি না, সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করলাম। সবাইকে আলোচনা।